তোমরা অবশ্যই পারবে, তোমরা সফল হবে। তোমাদের টোটাল 3টে ইউনিট আছে, আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি কোন কোন টাইমে তোমরা কিভাবে রিভিশন করতে পারো। তো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ইউনিটটা রয়েছে এবং যেখান থেকে সবথেকে বেশি মার্কস তোমাদের ক্যারি করছে, কি কি ইম্পর্টেন্ট টপিক তোমরা পড়বে, সেই প্রত্যেকটা ইউনিটের ইম্পর্টেন্ট টপিক নিয়েও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো। প্রত্যেকে কিন্তু একটু 10 মিনিট ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের বর্ণালী ম্যাম তোমাদের রিকোয়েস্টে আবারও তোমাদের পরীক্ষার আগে এসে গেছে। তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল ম্যাম যে একবার আসুন, আমাদের বায়োলজি পরীক্ষার আগে কোনো ছুটি নেই, আমরা কিভাবে রিভিশন করব। তোমাদের অনেকের প্রবলেম ছিল, আর সেই জন্যই কিন্তু আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি যে কিভাবে ম্যাথ পরীক্ষার পরের দিনই তোমাদের বায়োলজি পরীক্ষা এবং ওই অল্প টাইমে কিভাবে তোমরা কমপ্লিটলি রিভিশন করবে। তো তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে 1টা নাগাদ, এবং তারপরে কিন্তু তোমরা বাড়ি আসো, ধীরে সুস্থে খাওয়া দাওয়া করো, একদম চাপ নেওয়ার বিষয় নয়। দেখো, এতদিন তোমরা বায়োলজি পড়ে এসেছো এবং বায়োলজি এমন একটা বিষয় না যেখানে তুমি আগে যেটা পড়ে রেখেছো সেই টপিকের ওপর বেস করেই কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেন আসবে। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তোমাদের ইতিমধ্যে বাংলা, ইংলিশ, ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে, তোমরা কোশ্চেন দেখেছো, তো এখানে ভয় পাওয়ার জায়গাটা কিন্তু নেই বায়োলজির ক্ষেত্রে একেবারেই। তো তোমাদের টোটাল 3টে ইউনিট আছে, আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি কোন কোন টাইমে তোমরা কিভাবে রিভিশন করতে পারো। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রিল্যাক্সে 4টে থেকে পড়াশোনা স্টার্ট করবে। 4টে থেকে যদি তোমরা পড়াশোনা স্টার্ট করো, প্রথমেই আমি বলবো কোন ইউনিটটা তোমরা পড়বে। ইউনিট ওয়াইজ অবশ্যই ভাগ করে নেবে, তোমাদের 3টে ইউনিট রয়েছে। তো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে ইউনিটটা রয়েছে এবং যেখান থেকে সবথেকে বেশি মার্কস তোমাদের ক্যারি করছে, সেই জায়গাটা আগে কভার করার দরকার বলে আমি মনে করি। তো সেখানে প্রথম যে ইউনিটটা তোমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি থেকে তোমরা জানো যে একটা ইউনিট এবং একটা চ্যাপ্টার, এখান থেকে প্রচুর মার্কস তোমাদের কিন্তু আসে। তাহলে এই চ্যাপ্টারটা আগে খুব ভালোভাবে রিভিশন করে নিতে হবে এবং এই চ্যাপ্টারটার জন্য তোমরা 4টে থেকে 6টা 2 ঘন্টা কিন্তু ভালোভাবে এই চ্যাপ্টারটা রিভিশন করে নিতে পারো। এবং এই চ্যাপ্টারের কি কি ইম্পর্টেন্ট টপিক তোমরা পড়বে, সেই প্রত্যেকটা ইউনিটের ইম্পর্টেন্ট টপিক নিয়েও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো। প্রত্যেকে কিন্তু একটু 10 মিনিট ভিডিওটা দেখো। তারপরে কিছুটা টিফিন করার পর 6:30 থেকে তোমরা 9টা, যেহেতু এই ইউনিটটা একটু বড়, তাই এখানে আমি 6:30 থেকে 9টা পর্যন্ত টাইমটা রাখলাম। এই টাইমের মধ্যে তোমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এবং তার সাথে ফুড এবং মাইক্রোবসের যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে তোমাদের হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজটাই একটু ম্যাক্সিমাম পার্ট রয়েছে, কিন্তু তোমাদের ফুড অ্যান্ড মাইক্রোবসটা যদি তোমরা দেখো, আগে তোমরা ফুড অ্যান্ড মাইক্রোবসটা পড়ে নেবে, কারণ বায়োটেক একটা হিউজ পার্ট। সেটা পড়ার পর ফুড আর মাইক্রোবস যেহেতু খুব ছোট ছোট চ্যাপ্টার এবং খুব ইজি জিনিসপত্র রয়েছে, তোমাদের ইজিলি কিন্তু মাথায় ঢুকে যাবে। তো এই ফুড অ্যান্ড মাইক্রোবসটা আমি এই কারণেই পড়তে বলছি, এত ছোট ছোট চ্যাপ্টার যেখানে মাত্র 2-3টে করে টপিক রয়েছে এবং সেখান থেকে কোশ্চেন একটা একটা করে তো আসবেই, তো সেখান থেকে কিন্তু কমন পাওয়ার চান্সেস অনেক বেশি। তাই এই ছোট চ্যাপ্টার দুটো আগে পড়ে নাও, তারপরে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজটা কভার করবে। তারপরে আসছি 9টা থেকে রাত 11টা পর্যন্ত এনাফ টাইম ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। কারণ এই ইকোলজি এনভায়রনমেন্ট তোমরা 1 ঘন্টাও রাখতে পারো, যদি তোমাদের এক্ষেত্রে কিছুটা টাইম দরকার পড়ে তাহলে এক্ষেত্রে কিন্তু টাইম তোমরা দিতে পারো। কারণ ইকোলজি এনভায়রনমেন্ট তোমরা জানো এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কিন্তু তোমরা নিজের ভাষায় গুছিয়েও লিখতে পারো, তাই না? এই জায়গাগুলো যদি কনসেপ্ট তোমার মাথায় থাকে, সেই জায়গা থেকে কিন্তু তোমরা গুছিয়ে নিজের মতন করে লিখতে পারো। তাহলে বায়োলজি রিভিশন করার জন্য একবেলা কিন্তু আমার মতে বলে যথেষ্ট। ঠিক আছে, এবার আসি যে এই 3টে টপিক থেকে কি কি ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমরা পড়বো এবং কোনগুলো একদমই বাদ দেওয়া যাবে না। তোমাদের একদমই সময় নষ্ট করবো না, খুব তাড়াতাড়ি আমি প্রত্যেকটা টপিক তোমাদের বলে দিচ্ছি। প্রথম যে ইউনিটটা বললাম, যে ইউনিট 9 বায়োটেকনোলজি, এখানে তোমাদের মেন যে টপিকগুলো পড়তেই হবে সেগুলো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। PBR 322 ইনসুলিন উৎপাদন পদ্ধতি। এই ইনসুলিন উৎপাদন পদ্ধতি নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন রয়েছে, কোনটা লিখবো। ইঁদুরের অগ্নাশয়ের একটা বিটা কোষের পার্ট রয়েছে, আর একটা রয়েছে তোমার লিলি কোম্পানির যে আধুনিক পদ্ধতি সেটা। তো এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে যে আধুনিক উপায়ে কিভাবে কৃত্রিম ইনসুলিন বা হিমুলিন উৎপাদন করা যায়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখবে দুটো ছবি আছে যেখানে এরকম PBR 322-এর বিটা গ্যালাক্টোসাইডেস যে জিন, তার সাথে যুক্ত করে একটা A পেপটাইড একটা B পেপটাইড তৈরি করা হয়েছে। সেই যে পদ্ধতিটা, ওটা কিন্তু তোমরা লিখবে উইথ ছবি, অবশ্যই ছবি আঁকবে, ছবির সাথে কিন্তু পদ্ধতি দিতে হবে।
নেক্সট রয়েছে পিসিআর টেকনিক। এই পিসিআর টেকনিক থেকে আমরা প্রচুর কোশ্চেন করেছি, তোমরা এবিটিএ সলভও করেছো। পিসিআর টেকনিক থেকে ট্রান্সজেনিক জীব সৃষ্টির পদ্ধতি, এই যে প্রশ্নটা আমি লিখেছি ট্রান্সজেনিক জীব সৃষ্টির পদ্ধতি, এখানে তুমি যে কোনো ট্রান্সজেনিক জীব লিখতে পারো, সেটা প্রাণীও হতে পারে, সেটা উদ্ভিদও হতে পারে, যে কোনো বিটি শস্য হতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা ট্রান্সজেনিক জীব তৈরির পদ্ধতি কিন্তু একই, জাস্ট কনসেপ্ট মাথায় রাখবে, রিকম্বিনেন্ট ডিএনএ যেভাবে তৈরি করা হয় সেভাবেই ট্রান্সজেনিক জীবও তৈরি করা হয়। এর সাথে রয়েছে কি ট্রান্সজেনিক জীব সৃষ্টিতে টিআই প্লাজমিডের ভূমিকা, ঠিক আছে, টিআই প্লাজমিডের কাজ কি, এইগুলো পড়ে রাখবে। এবার কয়েকটা ছোট ছোট টার্ম এখানে দিয়েছে, সাদার্ন ব্লট কৌশল, জিন থেরাপি, বায়োপেটেন্ট, বায়োসেফটি, বায়োপাইরেসি আর জিনোম ডিএনএ সিডিএনএর পার্থক্য। আর এর সাথে তোমরা ডিএনএ ভ্যাকসিনটাও একটু দেখে যেতে পারো, ডিএনএ ভ্যাকসিন। তো এই টপিকগুলো 2 ঘন্টার মধ্যে আরামসে কিন্তু রিভিশন করা যায় যদি তোমাদের আগে থেকে পড়ে থাকো। এখন যদি তুমি বলো ম্যাম আমি সারা বছর কিছু পড়িনি, তাহলে তার ক্ষেত্রে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু যারা পড়ে এসছে তাদের ক্ষেত্রে 2 hours এনাফ ফর বায়োটেকনোলজি। দেন তোমরা পড়বে ইউনিট 8, এটাও একটা হিউজ জায়গা যেখানে আমাদের মানব রোগ এবং স্বাস্থ্য এই জায়গা থেকে ম্যাক্সিমাম পার্ট পড়তে হচ্ছে, আর উদ্ভিদ প্রজনন মানব কল্যাণে অনুজীব এই জায়গা থেকে কিন্তু ছোট কোশ্চেন আসবে, 3 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে, মানে এই পুরো ইউনিটটা থেকেই 3 মার্কসের কোশ্চেন তোমরা পাবে। তো এখানে দেখো উদ্ভিদ প্রজনন যে চ্যাপ্টারটা, জাস্ট প্রজনন বিদ্যাটা পড়বে, ওখানে ক্লোন নির্বাচনের কী কী প্রক্রিয়া রয়েছে, ক্লোন নির্বাচনের প্রক্রিয়া, সংকরায়ন, অনুবিস্তারণ, সিঙ্গেল সেল প্রোটিন, এটুকু পড়তে তোমার হাইয়েস্ট ম্যাক্সিমাম আধ ঘন্টা টাইম লাগতে পারে, তার বেশি সময় লাগার কথা নয়, ঠিক আছে। উদ্ভিদ প্রজননটা রিভিশন দেওয়ার পরে তোমরা মানব কল্যাণে অনুজীব যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা রিভিশন দিয়ে নিতে পারো। এখানে তোমাদের অ্যান্টিবায়োটিক উৎপাদনে মাইক্রোবসের কী কী ভূমিকা রয়েছে, মানে কয়েকটা মাইক্রোবসের নাম তোমরা মনে রাখবে এবং সেই মাইক্রোবসগুলো কী কী অ্যান্টিবায়োটিক উৎপাদন করেছে এই নামগুলো অবশ্যই মনে রাখবে। আর সিওয়েজ ট্রিটমেন্ট ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, সিওয়েজ ট্রিটমেন্ট যেখানে প্রাথমিক প্রক্রিয়াকরণ, গৌণ প্রক্রিয়াকরণ এগুলো রয়েছে। বায়োগ্যাসের উপাদান ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে শর্ট কোশ্চেনও আসতে পারে, যে বায়োগ্যাসের উপাদানগুলি কী কী এবং বায়োগ্যাস তৈরির যে পদ্ধতি সেটাও কিন্তু আসতে পারে 3 মার্কসে। তারপরে রয়েছে জীব সারের উপযোগিতা, অ্যাজোলা অ্যানাবিনা সমন্বয়, মানে এটা জীব সারের মধ্যেই রয়েছে, ভ্যাম ভেসিকুলার আরবাস্কুলার মাইকোরাইজা বা এক প্রকার অন্ত মাইকোরাইজা, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন বা 2 মার্কসের কোশ্চেনে আসার চান্সেস রয়েছে। এবার আসি তোমাদের মানব রোগ এবং স্বাস্থ্য, এই জায়গা থেকে তোমরা ইম্পর্টেন্ট কী কী টপিক পড়বে, একটা হিউজ চ্যাপ্টার, কিন্তু সেখান থেকে খুবই কম্প্যাক্ট একটা তোমাদের সাজেস্টিভ ওয়েতে আমি দেওয়ার চেষ্টা করেছি। এখানে যেখানে অ্যান্টিবডির প্রকারভেদ এবং কাজ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যে 5 প্রকার অ্যান্টিবডি রয়েছে, অ্যান্টিবডির প্রত্যেকটা অ্যান্টিবডির কী কী কাজ অবশ্যই মনে রাখবে। আর একটি আদর্শ অ্যান্টিবডির গঠন ভীষণ ইম্পর্ট্যান্ট, আইজিজি তার গঠনটা কিন্তু পড়বে। আর এখানে ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে প্লাজমোডিয়ামের যে জীবনচক্র, মনুষ্য চক্র রয়েছে, মশকি চক্র রয়েছে, এভাবে তোমরা পড়তে পারো। আবার এই যে তোমাদের কিন্তু ধরো যে সাইকেলগুলো রয়েছে তোমার মনুষ্য চক্রের মধ্যে, প্রি এরিথ্রোসাইটিক চক্র, এরিথ্রোসাইটিক চক্র, ঠিক আছে, এই ছোট ছোট চক্রও কিন্তু তোমাদের উল্লেখ করে দিতে পারে, যে অমুক চক্রটা উল্লেখ করো, বা শুধু প্রি এরিথ্রোসাইটিক সাইকেলে কী কী হয় লেখো, বা এর মধ্যে থেকে ছোট ছোট যে কোশ্চেনগুলো রয়েছে, সিগনেট রিং কাকে বলে, ট্রোফোজয়েড দশা কাকে বলা হয়, এই জিনিসগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। তো ম্যালেরিয়া রোগটা খুব ভালোভাবে পড়বে, কিভাবে ম্যালেরিয়া রোগের বিস্তার লাভ হচ্ছে, মানুষের ক্ষেত্রে কোনটা সংক্রামক দশা সেটাও কিন্তু পড়বে। আচ্ছা, ফাইলেরিয়াসিসের জীবাণু, ফাইলেরিয়াসিস রোগের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এর প্যাথোজেনের নাম, উচেরেরিয়া ব্যানক্রফটি। তো এর প্যাথোজেনের নাম এবং কিভাবে ফাইলেরিয়াসিস রোগ হয়, মানে সংক্রমণ পদ্ধতি বা রোগ বিস্তার পদ্ধতি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে কি কোভিড, যেহেতু এবছর নতুন ইনক্লুড হয়েছে, এটা আমি অবশ্যই রেখেছি যে কোভিড এর আগের বছর পর্যন্ত সিলেবাসে ছিল না, আর যখনই সিলেবাসে নতুন কিছু অ্যাড হয় সেখান থেকে একটা না একটা কোশ্চেন আসে। তো কোভিডের উপসর্গ এবং রোগ নির্ণয় যে পদ্ধতিগুলো রয়েছে এটা অবশ্যই পড়ে রাখবে, সার্সের ফুল ফর্মটা পড়বে। আচ্ছা, চিকনগুনিয়ার উপসর্গ আর ড্রাগের প্রকারভেদ, এখান থেকে একটা কোশ্চেন তুমি পাবেই, 1-2 নম্বরের কোশ্চেন একটা পাবেই, ড্রাগের প্রকারভেদ, সেটা 3 মার্কসের মধ্যেও পাচ্ছ তুমি, 2 মার্কসের মধ্যেও পেতে পারো। ড্রাগের প্রকারভেদ এবং প্রত্যেক প্রকার ড্রাগের এক্সাম্পল ভীষণ গুরুত্বপূর্ণ, ড্রাগের জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা বাদ দেওয়াই যাবে না। ক্যান্সারের কারণ, ক্যান্সারের কারণগুলো লিখে রাখবে, পড়ে রাখবে, আর একটু তার চিকিৎসা পদ্ধতি, যে কী কী পদ্ধতিতে ক্যান্সার চিকিৎসা করা যেতে পারে। তো বোঝা গেল, এই গেল আমাদের ইউনিট 8 থেকে এই জায়গাগুলো অবশ্যই তোমরা কভার করবে।
নেক্সট লাস্ট যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ইকোলজি। এখানে 4টে চ্যাপ্টার রয়েছে, কিন্তু 4টে চ্যাপ্টার থেকেও সাজেস্টিভ ওয়েতে খুব ভালোভাবে পড়া যায় সেই সাজেশনগুলো এখানে দেওয়া আছে। বাস্তববিদ্যা বা ইকোলজি যে চ্যাপ্টারটা রয়েছে এখানে তোমাদের ইকোলজি, অটো ইকোলজি, সিন ইকোলজি বলতে কী বোঝায়, তার পার্থক্য, হ্যাবিট্যাট, নিচের প্রকারভেদ, বয়সের পিরামিড ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ধরে নাও এসে গেছে। বয়সের পিরামিড, পপুলেশন যে গ্রোথ কার্ভগুলো রয়েছে, এস আকৃতির কার্ভ, জে আকৃতির কার্ভ কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি তুমি শুধু কার্ভ পড়ে চলে যাও এবং এক্সাম্পল না জানো, ধরো দিয়ে দিলাম মানুষের ক্ষেত্রে পপুলেশনে মানুষের গ্রোথ কিভাবে হয় তার লেখচিত্রটি অঙ্কন করো, তাহলে তুমি কিন্তু পারবে না। তো এক্সাম্পল অবশ্যই পড়তে হবে যে মানুষের ক্ষেত্রে, পতঙ্গদের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কার ক্ষেত্রে কোন ধরনের কার্ভ দেখতে পাওয়া যায়। পপুলেশন আন্তঃক্রিয়া, মানে পপুলেশন আন্তঃক্রিয়া তোমাকে এখানে ধনাত্মক আন্তঃক্রিয়াও দিতে পারে, ঋণাত্মক আন্তঃক্রিয়াও দিতে পারে। এখানে এক্সাম্পল কী কী রয়েছে, মিথজীবিতা, পরজীবিতা, অ্যামেনসেলিজম, কমেনসেলিজম, বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে। শিকার বা প্রিডেশন, এগুলো কিন্তু পড়বে। এখান থেকেও একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। নেক্সট, বাস্তুতন্ত্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবারের উদ্ভিদ পর্যায়ক্রম, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ উদ্ভিদ পর্যায়ক্রম, এবং এটা হাইড্রোসিরি। যদি জলজ দশা থেকে উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতি বর্ণনা করতে পারে, অবশ্যই হাইড্রোসিরি লিখতে হবে। ঠিক আছে, তোমাদের এই প্রত্যেকটা মানে যে সাজেস্টিভ ওয়েতে আমি তোমাদেরকে বলছি, সমস্ত কোয়েশ্চেন আনসার কিন্তু তোমরা এবিটিএস সলভে পেয়ে যাবে। এবিটিএস সলভ যদি তোমরা করে থাকো, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তোমরা সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। নিজেদের মধ্যে বিশ্বাস রাখো, তোমরা টপিক পড়েছো, সেই টপিকের বাইরে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে না। হয়তো একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে, হয়তো পুরোপুরি তোমাদের পদ্ধতি না দিয়ে সেই পদ্ধতির অনুযায়ী বেশ কিছু ভেতর থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা কনসেপ্ট যদি পড়ে থাকো, টপিক সম্পর্কে যদি তোমাদের আইডিয়া থাকে, অবশ্যই তোমরা কোয়েশ্চেন সলভ করতে পারবে। আশা করি এবিটিএ তোমরা সলভ করেছো। এখানে কিন্তু এসওই বাংলাতে তোমাদের কমপ্লিট এবিটিএ মানে বায়োলজির যে 22 পেজ রয়েছে, সমস্ত পেজ কিন্তু ধরে করানো হয়েছে। তো আশা করি তোমরা সেগুলো করেছো, আর সেগুলো করলে তোমাদের কনফিডেন্ট লেভেল অবশ্যই হাই থাকা দরকার বায়োলজির ক্ষেত্রে, কারণ ওইগুলো করলে আর কিন্তু কোনো জায়গা থাকে না যে বায়োলজি পরীক্ষা খারাপ হওয়ার। ঠিক আছে, তো বাস্তুতন্ত্র আর কি কি পড়বে, শক্তি প্রবাহের যে দ্বিমুখী মডেল বা ওয়াই আকৃতির যে মডেল, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এবার চলে আসে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য চ্যাপ্টারে কী কী রয়েছে, জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ, রামসার সম্মেলনটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, হটস্পট নির্ধারণের শর্ত, এটা 2 মার্কসের কোশ্চেন অনেক সময় চলে আসে, কিছু বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর নাম, রেড ডাটা বুক, আর জেএফএম আর পিবিআর এর কী কী ভূমিকা রয়েছে, এটা জাস্ট পড়ে রাখবে। এগুলো শর্ট কোশ্চেন হিসেবে পড়ে রাখবে। পরিবেশগত বিষয়, এটাও খুব ছোট্ট একটা চ্যাপ্টার, যার মধ্যে 4টে টপিক আমি রেখেছি। এই 4টে টপিক পড়লে এখান থেকে একটা না একটা আসবেই, অবশ্যই আসবে, আসতেই হবে। কঠিন ও তেজস্ক্রিয় বজ্র ব্যবস্থাপনা, এই বজ্র ব্যবস্থাপনার যে 3R 4R যেগুলো রয়েছে সেগুলো একটু পড়ে রাখবে, কারণ এগুলো তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো ইভিএসে, এগুলো বানিয়েও তোমরা লিখতে পারবে। জাস্ট একবার রিভাইজ করবে, একবার রিডিং দিতে কিন্তু 5 মিনিটও টাইম লাগবে না। আর চিপকো আন্দোলন, দাসলীগ্রাম স্বরাজ্যমণ্ডল আন্দোলন আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এই 3টে আন্দোলনের রূপরেখা একটু পড়ে রাখবে, কারণ এটা একটু ইতিহাসের মতন মুখস্থ করতে হবে তোমাদের। প্রত্যেকটা আন্দোলন কোন জায়গায় হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল, কত সালে হয়েছিল, এবং সেটা পরিবেশে কীরকম প্রভাব ফেলেছিল। 4টে পয়েন্ট ওয়াইজ যদি তোমরা লেখো, বইয়ের মতন ঢালাও লিখতে যেও না, 4টে পয়েন্ট ওয়াইজ লেখো। কোথা থেকে উৎপত্তি বলে পয়েন্ট করে উৎপত্তি লিখবে, তারপরে নেতৃত্ব কে দিয়েছিলেন তার নাম লিখবে, স্থান কোথায় হয়েছিল, আর পরিবেশে প্রভাব কি প্রভাব ফেলেছিল। এই 4টে পয়েন্টে যদি তোমরা আন্দোলনগুলো লেখো, তাহলে কিন্তু খুব ভালো মার্কস তোমাদের পেতে পারো। কারণ অনেকের দেখবে যে 2টো কোশ্চেন তোমাদের 5 নম্বরে ইকোলজি থেকে থাকবে, মানে এই পুরো ইউনিটটা থেকে থাকবে, লাস্টের 5 মার্কসের কোশ্চেনটা। তোমার একটা কোশ্চেন তোমরা হয়তো বাস্তববিদ্যা বাস্তুতন্ত্র থেকে পেয়ে যাবে, আর একটা কোশ্চেন তোমাদের জীববৈচিত্র্য পরিবেশগত বিষয় থেকে থাকবে। এবার কোনো কারণে হয়তো তুমি এই ওপরের কোশ্চেনটা পারছো না, নিচের আন্দোলনগুলো পারছো। এবার অনেকের মনে হয় যে আমি আন্দোলনগুলো অ্যাটেম্প্ট করবো, ঢালাও লিখলে খুব ভালো নাম্বার পাবো না, তাদের জন্য বলছি পয়েন্ট ওয়াইজ লিখবে। পয়েন্ট ওয়াইজ লিখলে খুব সুন্দর কিন্তু তোমরা নাম্বার পাবে। তো তোমাদের আর সময় নষ্ট করবো না, তোমরা এতদিন অবশ্যই বায়োলজি পড়েছো, এবিটিও সলভ করেছো, আমি আশা করছি তোমরা সবই করেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অল দ্য বেস্ট সবাইকে, তোমরা অবশ্যই পারবে, তোমরা সফল হবে। চলো টাটা, বাই।